বাংলাদেশে ঐতিহাসিকভাবে প্রতিবাদের ভাষাকে সৃজনশীলভাবে উপস্থাপনের জন্য জাতীয় দৈনিক পত্রপত্রিকায় কার্টুন প্রকাশ করা হতো। ফ্যাসিস্টের সময়ে সেটা বন্ধ করে দেয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই বিধিনিষেধ এখন আর নেই, বরং মেধাদীপ্ত কার্টুন বা অ্যানিমেটেড ছবিকেও সৃজনশীল ভাষার স্বীকৃতিও দেয়া হয়। কিন্তু এই উদ্যোগেরও অপব্যবহার শুরু হয়েছে উদ্বেগজনকভাবে, যার একটি আদালত পর্যন্ত গড়ালো, আমরা যেই খবরটি জানাচ্ছিলাম। এসব বিষয়ে কথা বলবো আজ। আমাদের সাথে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমানুল্লাহ এবং আরও যুক্ত হবেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে, এবং একই সাথে অ্যাডভোকেট নাজমুস সাকিব আমাদের সাথে যুক্ত হয়েছেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। অধ্যাপক আমানুল্লাহ, আপনাকে দিয়েই শুরু করতে চাই আমি। যেটা ঘটেছে, প্রধানমন্ত্রীর ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অশালীনভাবে উপস্থাপন করে ফেসবুকে পোস্ট করা হয়েছে, এবং যেটি পরে আবার শেয়ার করেছেন জামায়াত সমর্থক একজন আজিজুল হক নামে। বিবিসি, ডয়চে ভেলে সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশ হলে কোনো মানবাধিকার কর্মী এটাকে ব্যঙ্গচিত্র বা সাধারণ কার্টুন হিসেবে তুলনার চেষ্টা করেছেন। আসলেই কি সেই সুযোগটি আছে কিনা, মানে ডিজিটাল কারসাজি দিয়ে একটা ছবি বদলে ফেলা আর পত্রিকার কার্টুন কিংবা ব্যঙ্গাত্মক যেসব কার্টুনগুলো আমরা দেখে এসেছি সবসময়, সেগুলো কি একই ধরনের অর্থ বহন করে? না, একই ধরনের অর্থ বহন করে না। আপনাকে অনেক ধন্যবাদ। মত প্রকাশ এক জিনিস আর ক্যারিকেচার করা অন্য জিনিস। আর অর্ধনগ্ন একজন নারীর সাথে একটা দেশের প্রধানমন্ত্রীকে আপনি পাশে বসিয়ে দিয়ে ফেসবুক পোস্ট করবেন, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। প্রেস ফ্রিডম আরেক জিনিস। আপনি পৃথিবীর কোথাও এই ধরনের কাজ অ্যালাউ করে না, কোনো দেশ কোথাও অ্যালাউ করে না। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য প্রেস ফ্রিডম। এবং যারা সমালোচনা করছেন তাকে অ্যারেস্ট করা, তাদেরকে আমরা বলবো যে আপনারা এই যে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025 3বার 4বার রিভিউ হয়েছে, আপনারা সেটা খুলে দেখেন। আপনারা ইংল্যান্ডের যে আইনটা আছে সেটা দেখেন, হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 ইংল্যান্ডের যেটা আছে সেটা দেখেন। ডাটা প্রোটেকশন অ্যাক্ট 2018 ইংল্যান্ডে যেটা আছে সেটা দেখেন। আপনি অস্ট্রেলিয়াতে প্রেস ফ্রিডম যেটা আছে অ্যাক্ট যেটা আছে 1988 সেটা আপনি খুলে দেখেন। ইন্ডিয়াতে আপনার ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সেকশন 66A এবং সেকশন 79 আপনি খুলে দেখেন। আপনি পৃথিবীর কোথাও আপনি পাবেন না যে এই ধরনের অ্যাক্টিভিটিসকে আপনার এটা অ্যালাউ করা হচ্ছে। দিস ইজ নট এ ক্যারিকেচার। এটা ক্যারিকেচার না। ক্যারিকেচার করেন, ব্যঙ্গচিত্র আঁকেন, আপনি বিভিন্ন ধরনের সমালোচনামূলক পোস্ট দেন, সেটা তো সরকার বলছে না, না করছে না, সেটা তো অ্যালাউ করা হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তো সেটা এনকারেজ করেন যে ঠিক আছে করেন, কিন্তু কোনটা করা যাবে কোনটা করা যাবে না তার লিমিটটা তাকে কিন্তু বুঝতে হবে, যেই হোক না কেন। এবং এই যে আজিজুল হক যে কাজটা করেছে, একটা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, সে একটা পলিটিক্যাল পার্টির সাথে সে অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, গত নির্বাচনে সে সেখানে যুক্ত ছিল। তাকে যেভাবে সাধু বানানোর চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু ঠিক না, এবং এটা কোনো অবস্থাতেই অ্যালাউ করা যাবে না। আমাদের এখানে 12-13 কোটির লোক ফেসবুক ইউজ করে, আমাদের সোশ্যাল মিডিয়া প্রোটেকশন নাই। আমরা কিছুদিন আগে একটা স্টাডি করেছিলাম, ডিজিটাল লিটারেসি অলমোস্ট 26-27% ডিজিটাল লিটারেসি, মানে 70% প্লাস লোক জানেই না যে এই যে মোবাইলটা সে ইউজ করছে অথবা যে জিনিসগুলো সে ইউজ করছে সেটার সাথে লিগাল ইস্যুসগুলো কী জড়িত আছে। সো এখানে রাষ্ট্রকে শক্ত হতে হবে, এছাড়া কোনো উপায় নেই। নিশ্চয়ই। আমি একটু অ্যাডভোকেট নাজমুস সাকিবের কাছ থেকে ঘুরে আসি। আইনের অংশগুলো তার কাছ থেকে নিশ্চয়ই আরও একটু পরিষ্কার বোঝা যাবে। অ্যাডভোকেট নাজমুস সাকিব, এই যে মত প্রকাশের নামে সাইবার কোনো অপরাধ হলে সেটার জন্য পুলিশ 54 ধারায় আটক করলে প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা? আচ্ছা, প্রথমত আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করি। আমি বিবিসি রিপোর্ট পড়েছি আর কয়েকটা পত্রিকার রিপোর্ট পড়েছি। সেখানে যেটা দেখতে পেলাম, 54 ধারায় চাকরিকে যখন গ্রেফতার করা হয়েছে তখন হচ্ছে সে কিছু গোপন মিটিং করছিল, সেই ধরনের একটা বক্তব্য আছে আর কি পুলিশের পক্ষ থেকে, এবং আপনি সেজন্য তাকে প্রথমে 54 ধারায় গ্রেফতার দেখিয়েছে। আর একটা বিষয় আপনাকে বলি, 54 ধারার অপপ্রয়োগের বিষয় অনেক ক্ষেত্রে আছে, কিন্তু তাকে একসাথে অনেক কিছু বিষয় আমলে নিয়ে পুলিশ ডিটারমাইন্ড হতে পারছিল না তাকে কোন ধারায় গ্রেফতার দেখাবে। যেহেতু নতুন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়েছে 2025-এ, এবং এটার সাথে এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, তারও আগে সাইবার নিরাপত্তা আইন বলেন, অনেক কিছু পার্থক্য ঘটে গেছে। ফলে পুলিশের তো সবকিছু যে মানে কোন ধারার মধ্যে তাকে গ্রেফতার দেখাবে, তাকে বিচারে সোপর্দ করবে, সেজন্য তারা সন্দিহান ছিল। কিন্তু অন্যদিকে সংবিধানের
যে একটা আর্টিকেল আছে 24 ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যেতে হবে। এই যে বাধ্যবাধকতা সে কারণে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমি ঘন্টা খানেক আগে যিনি এই মামলার তদন্ত কর্মকর্তা তার সাথে আমি কথা বলেছি, পুলিশ যিনি ইনভেস্টিগেশন অফিসার, জি। তাকে হ্যাঁ সে আমাকে জানিয়েছে, উনি আমাকে জানিয়েছেন হচ্ছে 2টা ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। একটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধিত 2013 ধারা 10, এবং অন্যটা তৎসহ হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 উইদিন ব্র্যাকেট 2 উইদিন ব্র্যাকেট 1, অর্থাৎ যেখানে শাস্তির কথা বলা আছে। আচ্ছা, এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে আইনটা হচ্ছে 25 ধারায় আমি সামনে উপস্থাপন রেখে বললাম আর কি, ওটা হচ্ছে যৌন হয়রানি, ব্ল্যাকমেলিং বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ বা সংক্রান্ত অপরাধ ও দণ্ড। এটার দণ্ড আছে হচ্ছে অনধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ড। আচ্ছা, এই ধারাটার আলোকে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে সে যে একটা অশ্লীল কার্যকলাপ করেছে, তারেক রহমানের বিরুদ্ধে একটা অপপ্রচার করেছে এবং সাধারণ জনগণের মনকে বিষিয়ে তোলার চেষ্টা করেছে। সে সাধারণ কোনো মানুষের নয়, সে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল জামাত ইসলামের সে একজন নেতা বা কর্মী কিছু একটা হতে পারে, জামাত নেতা হিসেবে আমরা দেখেছি, ফলে তাকে সাধারণ মানুষ হিসেবে আমরা ট্রিট করতে পারছি না। এই যে তারেক রহমান দূরের কথা বলেন, আমার কথা বলেন, বা আমার আমানুল্লাহ স্যারের কথা বলেন, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই এটা তো কেউ করতে পারে না। আমার সাথে একজন মেয়ের ছবি যদি জুড়ে দেওয়া হয়, আপনি অর্ধদণ্ডা বাদ দেন, সাধারণ মেয়ে ধরেন, সুন্দরী হোক, কুচিত হোক, মানে সরি ফরমাল ল্যাঙ্গুয়েজ, যে কোনো ধরনের মেয়ে হোক, আপনি নগ্ন হোক, অর্ধনগ্ন, কোনো কিছু ছাড়াও যদি স্বাভাবিক একটা মেয়েরও যদি আমার পাশে বসে দেওয়া হয়, আমার অবস্থাটা কি দাঁড়ায় সোসাইটির কাছে, আমার ফ্যামিলির কাছে, আমার ওয়াইফের কাছে কি দাঁড়ায়, আমার সোসাইটিতে কি দাঁড়ায়, আমার এলাকায় কি দাঁড়ায়, আমার যে সুপ্রিম কোর্ট আমরা প্র্যাকটিস করি সেখানে কি দাঁড়ায়। প্রথম ইমপ্রেশন হচ্ছে যারা এখানে ফেসবুক ইউজ করেন বা ইউটিউব ইউজ করেন, প্রথম ইমপ্রেশনটা দাঁড়ায় হচ্ছে এই লোকটা খারাপ। আর সেখানে একজন প্রধানমন্ত্রী, তিনি আবার লন্ডনে দীর্ঘদিন কাটিয়ে এসেছেন, স্বাভাবিকভাবে এই সমস্ত জিনিস ওনারা মিলিয়ে দেখানোর চেষ্টা করেছে। ও লন্ডনে ছিল এই জন্য উনি খারাপ ব্যক্তি এই হিসেবে করে পোর্ট্রে করার চেষ্টা করেছে, কিন্তু খুবই জঘন্য একটা অপরাধ করেছে। হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে, আমাদের যে ডিজিটাল সুরক্ষা অধ্যাদেশ সেটা হচ্ছে অনেক কিছু ওরা সামনে নিয়ে এসেছে অধ্যাদেশের মধ্যে, কিন্তু এখন যে হারে করে আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার যে একটা অপচেষ্টা আছে, এটাকে আপনি দেখেন, আপনি ঘায়াল করতে পারেন, আপনার মানে রাজনৈতিক নেতার মানহানি কিন্তু সহজে হয় না। এটা কিন্তু মানহানি না, মানে ইন ওয়ান সেন্স মানহানি। কিন্তু আপনি যদি রাজনৈতিক নেতার সমালোচনা করেন, আপনি তারেক রহমানের নির্দ্বিধায় প্রচুর সমালোচনা হচ্ছে, কিন্তু সবগুলো কি মামলা হচ্ছে? এনসিপি ছেলেপেলেরা তো প্রচুর সমালোচনা করতেছে, জামাতের লোকজন প্রচুর সমালোচনা করতেছে, এগুলোর জন্য তো মামলা হচ্ছে না। ইভেন তারেক দিয়ে কিছু ক্ষেত্রে ক্যারিকেচারকে উৎসাহ দিয়েছেন। আমি গতকালকে দেখলাম টাইমস অফ বাংলাদেশ নামে একটা ইংরেজি পত্রিকায় একটা ফাটা বাঁশের চিপার মধ্যে দিয়ে একটা ক্যারিকেচার করছে তারেক রহমানকে, অনেকে এটা শেয়ার দিয়ে দিয়ে মজা নিচ্ছে। কিন্তু এটার জন্য কি তারেক দিয়ে তার বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিয়েছেন কিংবা পুলিশ কোনো অ্যাকশন নিয়েছেন? না, এটা প্রেস ফ্রিডম। একদম পরিষ্কার পার্থক্য রয়েছে এই দুটি জায়গায়। আপনার কাছে নিশ্চয়ই ফিরবো, এবং যেটি নিয়ে সমালোচনা অনেকে করার চেষ্টা করছেন, উত্থাপন করার চেষ্টা করছেন, যে এখানে বাক স্বাধীনতা রোধ করার একটা প্রক্রিয়া কি হয়েছে কিনা, এই জায়গাটা নিয়ে আমি আপনার কাছে ফিরবো আবারও। আমি আবারও একটু অধ্যাপক আমানুল্লাহর কাছে চলে যেতে চাই। জুলাই পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা বলা হয়ে থাকে, বা আকাঙ্ক্ষার জায়গাটি আমরা ধরে নিয়েছি মত প্রকাশের স্বাধীনতা। আপনার মনে হয় কিনা যে সেই স্বাধীনতা নিতে গিয়ে কেউ কেউ বড় রকমের ভুলও করছেন? এমন অনেক কেস স্টাডি পাওয়া যাচ্ছে যেখানে প্রমাণ ছাড়া কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে সাইবার আক্রমণ চলছে। খোদ প্রধানমন্ত্রী এর শিকার হলেন এবারের কাহিনী। প্রধানমন্ত্রী এবার শিকার হয়েছেন, সেটা তো এবার সামনে আসছে। আপনার দেখেন, ইলেকশনের আগে পরে আপনার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী পরিবারকে ঘিরে, ওনার এই যে সন্তানকে ঘিরে, বাচ্চা মেয়ে তাকে ঘিরে বিভিন্ন জায়গাতে যেভাবে আপনি ক্যারিকেচার করেন, কিন্তু যেভাবে এআই দিয়ে সমস্ত ছবি টবি বানিয়ে ছাড়া হয়েছে, যেভাবে আপনার বিভিন্ন ধরনের আপনার জঘন্য
আপনার প্রচারণা চালানো হয়েছে বিভিন্ন জায়গাতে, এটা কোনোভাবে একটা সমাজে অ্যাকসেপ্টেড হতে পারে না। এবং আপনি মত প্রকাশের নামে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, আপনি উন্নত দেশে যান, ইভেন আমাদের মতো দেশগুলো যেগুলো আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, আপনি এই কাজটা সিঙ্গাপুরে করতে পারবেন না। মত প্রকাশ কোন জিনিস একটা বুঝতে হবে, আর একটা হলো চরিত্র হরণ করা একটা জিনিস, সেটাকে বুঝতে হবে। এবং জুলাইয়ের পরে এটা সব জায়গাতেই হয়েছে, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে হয়েছে তা না, সবাইকে নিয়ে হয়েছে, আমাদেরকে নিয়ে হয়েছে, বিভিন্ন জায়গাতে হয়েছে, সাংবাদিকদেরকে নিয়ে হয়েছে। এবং সব জায়গাতে আপনি দেখবেন যে জঘন্যভাবে করা হয়েছে। এবং এইবার যে কাজটা করা হয়েছে এটা তো আপনার ধরেন কোনো অবস্থাতেই, এবং এটা খুব সিরিয়াসলি ডিল করা উচিত রাষ্ট্রের। কারণ একটা ঘটনা যদি আপনি 2-4-5টা আপনি শাস্তির আওতায়, আপনাকে শাস্তি তো সমাজকে ঠিক রাখতে গেলে আপনাকে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের ব্যবস্থা তো রাখতেই হবে। এই কাজগুলো যদি মেসেজটা যদি না যায়, লক্ষ লক্ষ ইউটিউবার এবং এখানে আপনার যা ইচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। শুধুমাত্র সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025 শুধু রেটিফাই করা বা এটাকে এই চেঞ্জ করে নিয়ে আসলেই হবে না। এই যে সাইবার সিকিউরিটির আন্ডারে আপনার ডিজিটাল লিটারেসিটা কীভাবে করা যায় সারা দেশে বাচ্চাদের ভিতরে, কারণ যেহেতু একটা বিশাল সংখ্যক লোক এটা ব্যবহার করে, ডিজিটাল লিটারেসি যেহেতু নাই, সেহেতু ডিজিটাল লিটারেসির উপরে আমাদেরকে সারা দেশে কাজ করতে হবে। এবং ইভেন আমাদের পাঠ্যপুস্তক যেগুলো আছে, আমাদের ক্লাসরুমে শিক্ষকদেরকে এই ডিজিটাল লিটারেসি, আমরা একটা শব্দ উচ্চারণ করি না, না কলেজেও না স্কুলে না কোথাও আমরা কোনো ধরনের কোনো শব্দ উচ্চারণ করি না। পরিবারের ভিতরেও কোনো ধরনের কোনো শব্দ নাই। যার যেভাবে মনে ধরে সেভাবে সে কন্টেন্ট দেখছে, কন্টেন্ট রেডি করছে, কন্টেন্ট শেয়ারও করে ফেলছে। তো এটা করতে গিয়ে আপনি যে যেটা একটু আগে যে লয়ার বললেন যে শুধুমাত্র মানে প্রধানমন্ত্রীর কথা আছে বাদ দেন, প্রধানমন্ত্রী যে কোনো একটা সাধারণ নাগরিক তার পাশে একজন অর্ধনগ্ন নারীকে বসে একটা ছবি তুলে ফেলতে পারে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইস্যুসগুলো এইবার সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025 আসছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, এআই ব্যবহার করে ভয়াবহ কাজ শুরু হয়েছে। এবং আমাদের মতো দেশগুলোতে, উন্নত বিশ্বে কিন্তু এত না। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে পরিমাণ প্রযুক্তির ব্যবহার বেড়েছে, সবার হাতে স্মার্টফোন, এবং দিন দিন মানুষ আরো অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহার করছে তার একদম হাতের মুঠোয়। এখন এটাকে আসলে রোধ করা কিংবা রেশনিং করা কি সম্ভব আদৌ? হ্যাঁ সম্ভব। আপনি যারা এটা তৈরি করেছে তাদের সন্তানদের হাতে কিন্তু তারা সেটা দেয় নাই। মার্ক জুকারবার্গ কিন্তু সে ফেসবুক করেছে, কিন্তু তার সন্তানদের হাতে সেটা সে দেয় নাই। আপনার বিল গেটসের সন্তানদের হাতে 18 বছরের আগে সে ফোন দেয় নাই। অস্ট্রেলিয়াতে বাচ্চাদেরকে স্কুলে আপনার এই যে কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, ফেসবুক ওপেন করতে পারবে না, এবং কতটুকু করতে পারবে না সেখানে ফিল্টারিং করে দেয়া আছে। আমাদের এখানে টেলিযোগাযোগ অথরিটি যারা আছে তাদেরকে এই জায়গাগুলোতে হাঁটতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন জায়গাতে পাঠ্যপুস্তকে আমাদের এই ইস্যুটাকে আনতে হবে যে তুমি কতটুকু শেয়ার করতে পারো, কতটুকু শেয়ার করতে পারো না, অন্যের অধিকার কতটুকু হরণ করতে পারো, কতটুকু হরণ করতে পারো না। এই যে কাজটা যে করেছে এটা কিন্তু সংঘবদ্ধভাবে করেছে আমি মনে করি। কারণ সে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার, সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে ইলেকশনে, এবং তাকে ওন করেছে সেই স্থানীয় যারা নেতা যারা আছেন, তারা ওন বলেছেন সে আমাদের পলিটিক্যাল পার্টির সদস্য এবং গত নির্বাচনে আমাদের সাথে কাজ করেছে। তো সেই রকম একটা জায়গা থেকে, সেই রকম একটা পজিশন থেকে এই আজিজুল হককে ভাবার কোনো ধরনের কোনো কারণ নাই সে এককভাবে সেই কাজটা করেছে, অথবা তাকে কেউ না কেউ প্রম করেছে বলে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে। নতুবা সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একদম প্রধানমন্ত্রী, তার সাথে একজন অর্ধনগ্ন নারী, আপনি চিন্তা করে দেখেন। প্রেস ফ্রিডম বলেন আর হিউম্যান রাইটসের কথা বলেন, আর হিউম্যান রাইটসের এই যে ইমপ্লিমেন্টেশনের কথা বলেন, পৃথিবীর কোথায় কে এই কাজটা করতে পারবে, কোন জায়গাটাতে করতে পারবে? কদিন আগে দেখলাম একজন ফেসবুকে পোস্টের কারণে তার মন্ত্রিত্বই চলে গেছে। এই আপনার সংসদ সদস্যরা গ্রেফতার পর্যন্ত হয়ে যায় আপনার এই সমস্ত কারণে। তো এই জায়গাটাতে এখানে নাথিং টু ডু উইথ দ্য প্রেস ফ্রিডম, হিউম্যান রাইটস এবং অন্যান্য জায়গাতে বিবিসি রিপোর্টটা আমি দেখেছি। আমি অন্যান্য যে সমস্ত হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস যারা করেন, বিশেষত নূর ভাই এবং অন্যান্যরা যারা বলেছেন, তারা কেউই কিন্তু বলেন নাই, সাপোর্ট করেন নাই জিনিসটাকে। এখন আপনি রাত্রেবেলা এতটা সময় একটা লোককে যদি ধরে নিয়ে আসতে হয়, তাহলে তো 54 ধারাই লাগবে। 54 ধারা নিয়ে যদি এত সমালোচনা থাকে তাহলে আপনি 54 ধারা বাতিল করলেন না কেন? এই যে আইনের কথাটা যখন বলছি তখন আসলে আইনের অপব্যবহার নিয়ে খুব একটা, এখানে কোনো ধরনের আইনের অপব্যবহার হয় নাই। কোনো সময় সমাজকে শক্ত ভূমিকা পালন করতে হয়। এই বিষয়টি একটু অ্যাডভোকেট নাজমুল সাকিবের কাছ থেকে আমি একটু বুঝে আসতে চাই যে সাইবার অপরাধকে ঘিরে যখনই আইন প্রয়োগের কথা আসে তখনই পাশাপাশি এই আলোচনাটাও খুব গুরুত্বপূর্ণ হিসেবেই উঠে আসে যে এই আইনের অপব্যবহার হওয়ার একটা ভয় আছে। কোন কোন জায়গায় আসলে অপব্যবহার হওয়ার সুযোগ আছে এই আইনে?
আচ্ছা, সেটা হচ্ছে বিগত দিনের ট্রমার কারণে সেটা বলা হয় আর কি। ধরেন গত আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা তো দূরে থাক, সমালোচনার কাছাকাছিও যদি হইতো তাহলে মনে করেন 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতো আর কি। এবং এত সুযোগ ছিল এই 14 গোষ্ঠী উদ্ধার করার, যার কারণে লোকজন এখনো নতুন আইন না পড়েও, নতুন আইন একটা হলে সবাই পড়ে তা তো না, ওই আগের ট্রমাটা কাজ করে আর কি। এখন মনে হয় আবার তারেক রহমান এসে আগের দিকেই চলে যাচ্ছে এরকম মনে হয় আর কি। কিন্তু নতুন আইনে আসলে অপব্যবহারের সুযোগটা তুলনামূলক অনেক কম, অনেকগুলো জায়গা কমাই ফেলছে। এটা মানহানির জায়গাটা রাখে নাই, আমি যতটুকু দেখতে পেলাম আর কি। যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং, এ ধরনের কিছু বিষয় আছে। আর অপব্যবহারটা আসলে একটা বললাম হচ্ছে ট্রমার বিষয়, আর একটা হচ্ছে মুখরোচক বিষয়। আপনি দেখবেন এনজিওদের ক্ষেত্রে কিছু প্রজেক্টের বিষয় আছে। আমি একসময় এনজিওতে কাজ করেছিলাম, আমি জানি এটা। সো প্রজেক্ট অনুযায়ী ওনারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। তো শুধু এনজিও, এনারা ভালো কাজও করেন, নিঃসন্দেহে ভালো কাজ করেন, কিন্তু পাশাপাশি এমন কিছু জিনিস ওনারা ছড়ান যেটা হচ্ছে আসলে হয়তো বাস্তবতা নাইও। আপনি বরঞ্চ আমার কাছে মনে হয় কিছু ক্ষেত্রে এই যে নতুন আইনটা করা হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এটা যখন এখন বিল আকারে আনা হবে, নতুন আইন হোক, সরকার নতুন করে আইন হোক, বা এই আইনটা রেটিফাই করে আবার নতুন করে সংশোধন করলে আরো অনেক বিষয় নিয়ে আসতে হবে। জি, ওই যে মানে artificial এই ধরনের intelligence অপপ্রচারের issue জায়গাগুলো রোধ করতে হবে। আপনি কাউকে তো মানে এটা তো চরম আকারের মানহানি। আপনি সমালোচনা এক জিনিস, পলিটিক্যাল পার্সনের বিশেষ করে অবশ্যই। সমালোচনা আমার মানহানি অবশ্যই হয় সেই না। আলোচনাটাই এলো যে দুটোর মধ্যে একদম পার্থক্য তো দিনের আলোর মতো পরিষ্কার। অধ্যাপক আমানুল্লাহর কাছে আমি শেষ একটি প্রশ্ন রাখতে চাই যে একটা বাস্তবতা দেখা যায়, যিনি অপপ্রচার শেয়ার করলেন তাকে ধরা যাচ্ছে, কিন্তু যিনি তৈরি করেছেন এআই ব্যবহার করে তিনি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এই ক্ষেত্রে আসলে কি ওই তো করণীয় বলে মনে বললাম, ওই করেন? যে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025-এ 8টা না 9টা ধারা জানি ওনারা চেঞ্জ করছেন, 2, 3, 4, 5, 6, 7 এরকম ধারাগুলো চেঞ্জ করছেন। পুরাটা পড়ার সুযোগ হয় না এখনো, কিন্তু আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বা যেখানে যে আইপিও থেকে এই কাজগুলো করা হয়, যেখান থেকে ইনস্টল করা হয়, স্টার্ট করা হয়, সেই জায়গাটাগুলো কিন্তু একটা আইনের আওতায় নিয়ে আসা দরকার। শুনেন, জনাব তারেক রহমানের বিরুদ্ধে এইগুলা বলে কোনো লাভ হবে না, সেটা তো কিছু যায় আসে না। ধরেন এটা যে কোনো একটা সাধারণ নাগরিক জনাব তারেক রহমানের সাথে যদি এটা দিয়ে দেয় তাতে কিছু যাবে আসবে না। এর মানুষ সবাই চিনে তারেক রহমানকে, সেটা তো জানে। তার কিন্তু একজন নতুন করে সাধারণ মানুষের আসলে একজন জীবন সাধারণ বিষয় হয়ে মানুষের যদি না, এখানে এটা একটু আমি আমার যদি interview হইতো, করি। আপনার স্যারের যদি সাথে আমি হইতো, একটু তারপরে তো ওই যে একটা জিনিস আমাদের যুক্ত করতে এই যে চাচ্ছি। লয়ার যে ওনার যদি হইতো, তাহলে অন্ততপক্ষে কয়েক লক্ষ লোক পাওয়া যেত এদেশে যে বলতো যে মনে হয় ঘটনা স্থায়ী। জি। এখন মূল কথাটা হলো যে কথাটা যেটা, সেটা না, হলো এটা স্যার, এখানে একটা একটা বিষয়, অর্গানাইজড তারেক রহমানের ক্রাইম কিন্তু অনেকে আসলে- ঘটনা আসলে সত্য এই সংঘটিত আলোচনা হয়েছে। করার অর্গানাইজড জন্য- ক্রাইম সংগঠিত হয়েছে। আর সময় দিতে পারছি না আমরা। এই আলোচনায় অনেকগুলো বিষয় ইতিমধ্যেই উঠে এসেছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এবং যেহেতু সময় ফুরিয়ে গেছে আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে হচ্ছে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সময় দেবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। 71-এর সাথেই থাকুন।